بسم الله الرحمن الرحيم ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار صدق الله العظيم বাংলাদেশ খেলাফত মজলিস মাধবপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি, উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় জেলা ও উপজেলা পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ, উপস্থিত ওলামা পরিষদ সহ স্থানীয় ওলামা নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দল ও গোষ্ঠীর সমবেত দায়িত্বশীল নেতৃবৃন্দ, মাধবপুরের সর্বস্তরের তৌহিদি জনতা, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত যুব মজলিস ও ছাত্র মজলিসের বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায় থেকে সমবেত আমার প্রিয় কর্মীবৃন্দ, আমরা আজকে ঐতিহাসিক আগস্ট বিপ্লবের 1 মাস পূর্ণ করতে চলেছি। এই পর্যায়ে আমি আজকের এই সমাবেশে দাঁড়িয়ে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরগুজারি আদায় করছি, যিনি দীর্ঘ 16 বছরের ফ্যাসিবাদী স্বৈরাচারী বাংলাদেশের মানুষের বুকের উপর চেপে বসা জগদ্দল পাথরের ন্যায় জালিম শাহী হাসিনা করে এদেশের মানুষের জীবনে স্বস্তি ফিরিয়ে দিয়েছেন। আমি শ্রদ্ধা করে স্মরণ করছি ছাত্র জনতা সহ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন এবং সংগ্রামে যারা অকাতরে বুকের রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশের মাটি এবং মানুষকে তারা মুক্ত করেছে। এদেশের মানুষের মুক্তির জন্য, মানুষের অধিকারের জন্য, ন্যায় এবং ইনসাফের জন্য, জুলুম এবং শোষণের অবসানের লক্ষ্যে শত শত হাজারো মায়ের বুক খালি করে আমার যে সকল দামাল ছেলেরা, সন্তানেরা, বাবারা যারা তাদের জীবন দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন, সকল ইমানদার শহীদ এবং অন্যান্য রক্তদানকারীদের শ্রদ্ধা করে আমি স্মরণ করছি। সেই সঙ্গে আমি আজকের এই মঞ্চে দাঁড়িয়ে স্মরণ করছি 2009 সালের পিলখানা ট্র্যাজেডিতে শাহাদাত বরণকারী দেশপ্রেমিক 57 জন সেনা কর্মকর্তাকে। স্মরণ করছি 2013 সালের শাপলা চত্বরে জালিমের বুলেটের আঘাতে ঝাঁঝরা হয়ে যাওয়া নবী প্রেমিক হেফাজতের কর্মী এবং আলেম ছাত্র জনতা ও তৌহিদি শাহাদাত বরণকারীদেরকে। স্মরণ করছি 2014, 15, 16 সালে ফ্যাসিবাদের গুম, খুন, হত্যাকাণ্ডের শিকার বিরোধী নেতা কর্মীদেরকে। স্মরণ করছি 2021 সালে নরঘাতক গুজরাটের কসাই নরেন্দ্র মোদীর আগমনকে রুখে দেওয়ার প্রত্যয়ের দীপ্ত হেফাজতে ইসলামের শাহাদাত বরণকারী নেতা কর্মীদেরকে এবং দীর্ঘ আন্দোলন এবং সংগ্রামে যত মানুষ হতাহতের শিকার হয়েছে, যাদের অশ্রুতে বুক ভেসেছে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাদের সকলের শাহাদাতকে কবুল করে শহীদি মর্যাদা দান করার প্রার্থনা এবং দোয়া করছি। সেই সঙ্গে যারা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের সকলের সেই ক্ষতি কাটিয়ে উঠবার তৌফিক দান করেন, সেই দোয়া করছি। বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল প্রতিবেশী সুলভ বন্ধু রাষ্ট্রের পরিচয় দানকারী প্রভুত্ব ফলানো ভারতের একতরফা ভাবে অন্যায় ভাবে ছেড়ে দেওয়া, পানের পানিতে ভেসে যাওয়া বাংলার দক্ষিণ পূর্ব অঞ্চলের বিস্তীর্ণ বামভাষী মানুষের জন্য সমবেদনা প্রকাশ করছি এবং তাদের এই বিপর্যয় কাটিয়ে উঠবার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে তৌফিক কামনা করছি। দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি, বন্যায় প্লাবিত মানুষের পুনর্বাসনে আপনারা যার যার সাধ্য এবং সামর্থ্য নিয়ে তাদের পাশে দাঁড়াবেন। প্রিয় সাথী ও বন্ধুগণ, বাংলাদেশে 5ই আগস্টের এই বিপ্লবকে বৈষম্য বিরোধী
এই গণ অভ্যুত্থানকে এদেশের মানুষ বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা হিসেবে চিহ্নিত করেছে। আমিও বলতে চাই 2024 সালের 5ই আগস্ট অনাগত ভবিষ্যতে এদেশের মানুষের জন্য মুক্তির মাইল ফলক হিসেবে বিবেচিত হবে। 5ই আগস্ট আগামী দিনে হয়তো বাংলাদেশের মুক্তিকামী জনতার চেতনার একটি বাতিঘর হিসেবে জ্বলজ্বল করতে থাকবে। হয়তো আগামী দিনের প্রজন্ম 5ই আগস্টের বিপ্লব থেকে তারা বিপ্লবের চেতনা শিখবে। নতুন এই স্বাধীনতা পরবর্তী সময়ে আমি বাংলাদেশের সকল রাজনৈতিক ঘরানার নেতা কর্মী, দেশের আপামর জনসাধারণকে একটি বিষয় আমি সতর্ক করতে চাই। 1971 সালের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যখন বাংলাদেশের মানুষ স্বাধীনতা অর্জন করেছিল, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটেছিল, 71-এর পরবর্তী সময়ে কিছু দুঃখজনক বঞ্চনার ঘটনা সংঘটিত হয়েছিল। 1971-এর স্বাধীনতা অর্জিত হয়েছিল ইসলামের কথা বলে, 1971-এর স্বাধীনতা অর্জিত হয়েছিল জালিমের বিরুদ্ধে মুসলিমের অধিকার আদায়ের সংগ্রামের নামে। 1971-এর স্বাধীনতা অর্জিত হয়েছিল এদেশের স্বাধীন মাটিতে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন প্রণীত হবে না এই অঙ্গীকারের মধ্য দিয়ে। এরপর অত্যন্ত দুঃখ এবং পরিতাপের সাথে দেশের মানুষ লক্ষ্য করল 1972 সালে একটি সংবিধান প্রণীত হল, যে সংবিধান 1971-এর মুক্তিযুদ্ধের মুখপত্র ছিল না, যে সংবিধানে 71-এর মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়িত হয়নি। 1972 সালের সংবিধানের মধ্য দিয়ে মূলত আমাদের পার্শ্ববর্তী বন্ধু পরিচয় দানকারী প্রভুত্ব ফলানো ভারতের চাপিয়ে দেওয়া প্রেসক্রিপশন বাস্তবায়িত হয়েছিল। মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী মৌলিক নীতিমালাগুলোকে পুঁজি করে বাংলাদেশের গণমানুষের অভিপ্রায়, মানুষের ইচ্ছা, মানুষের চেতনা, মানুষের দীর্ঘ সংগ্রামের যে ঐতিহ্য, সে ঐতিহ্যকে বুলন্দিত করে, সে ঐতিহ্যকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে ভারত সরকারের শিখিয়ে দেওয়া, তাদের লিখে দেওয়া সংবিধান বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। আর সেভাবেই 1971-এর মুক্তিযুদ্ধের সফলতাকে ছিনতাই করা হয়েছিল। কাজেই সেই 71-এর স্বাধীনতার পরবর্তী বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা ছিনতাইয়ের ঘটনা থেকে আজকের প্রজন্মকে আমি শিক্ষা গ্রহণ করে সতর্ক থাকবার জন্য আমি আহ্বান জানাই। তোমরা পাড়ায় পাড়ায় দুর্গ করো, তোমরা পাড়ায় পাড়ায় পাহারাদারি বসো, তোমরা মসজিদে মসজিদে ধর্ম মত নির্বিশেষে সমস্ত জনগণকে নিয়ে ঐক্যের প্ল্যাটফর্ম করে সংগ্রাম পরিষদ করে তোলো। 5ই আগস্টের বিপ্লবকে যদি কেউ ছিনতাই করতে চায়, এদেশের ম্যাক্সিমাম জনগণের চিন্তা চেতনার বিরুদ্ধে যদি নতুন করে ষড়যন্ত্র দাবা বেঁধে উঠবার চেষ্টা করে, তোমরা সেই ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য রাজপথে আজকের মঞ্চ থেকে বৈষম্য বিরোধী ছাত্র জনতাকে আমি অভিনন্দন জানাই। তারা শুধুমাত্র গণ অভ্যুত্থান অর্জিত হওয়ার পরেই, গণ অভ্যুত্থান সংগঠিত হওয়ার মাধ্যমে বরং কেউ দেখতে পারতেছে নতুন অভ্যুত্থানকে রক্ষা করার জন্য পর্যায়ে দেশের ভিতরে বাইরে ষড়যন্ত্র চলছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ তারা সতর্ক প্রহরার মাধ্যমে অনেকগুলো ষড়যন্ত্র। আমি বলতে চাই, বাংলাদেশ খেলাফত মজলিস এবং তার সহযোগী সংগঠনের নেতা কর্মীদেরকে বলতে চাই, হেফাজতে ইসলাম বাংলাদেশ এদেশের আলেম সমাজকে বলতে চাই, শুধু আমাদের সন্তান তুল্য ছাত্র জনতা হয়তো এই বাংলাদেশের ভিতর এবং বাহির থেকে পরিচালিত ষড়যন্ত্রকে তারা যথাযথভাবে মোকাবেলা করার ক্ষেত্রে হিমশিম খেতে পারে। এজন্য আমাদেরকে ইসলাম কঠিন দৃঢ়তা নিয়ে
মাঠে ময়দানে আমাদের উপস্থিতির জানান দিতে হবে। এই বাংলাদেশ আর কখনো ভারতের গণতন্ত্র হবে না। এই বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাবার স্বপ্ন পূরণ হবে না। কট্টরপন্থী হিন্দুত্ববাদের আখড়া বাংলাদেশে পরিণত করতে দেওয়া হবে না। বাংলাদেশ একটি উদার মুসলিম রাষ্ট্র। শত শত বছরের আন্দোলন এবং সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীন বাংলার এই ভূখণ্ড অর্জিত হয়েছে। এই স্বাধীন বাংলার ভূখণ্ড অর্জন করতে গিয়ে তিনটি আধিপত্যবাদী সংগ্রামের বিরুদ্ধে আমাদের অতীতে লড়াই করতে হয়েছে। 1971 সালে স্বৈরাচারী পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে লড়তে হয়েছে। তার আগে বঙ্গভঙ্গের মাধ্যমে সেই কলকাতার দাদাবাবুদের বিরুদ্ধে, রবীন্দ্রনাথ ঠাকুরদের বিরুদ্ধে এদেশের মুসলিম জনতাদেরকে সংগ্রাম করতে হয়েছে। পূর্বে ব্রিটিশ বেনিয়াদের সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করার পর স্বাধীন বাংলাদেশের মাটি মুক্ত হয়েছে। কাজেই আমাদেরকে সেই সংগ্রামের ধারা অব্যাহত রাখতে হবে। এদেশের ৯৭% মুসলমানদের ধর্মীয় চেতনাকে পদপিষ্ট করে কবি রবীন্দ্রনাথ ঠাকুরদের গান বাংলাদেশের মানুষের কাঁধের উপর চাপিয়ে দেওয়ার ফ্যাসিবাদী সিদ্ধান্তকে পরিবর্তন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমি জোর দাবি জানাবার চেষ্টা করতেছি। বন্ধুগণ, আমি আপনাদেরকে বলবো এবং আপনাদের মাধ্যমে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে বলবো, আপনারা এই আওয়ামী লীগ নিয়ে বাংলাদেশে আর রাজনীতি করার চেষ্টা করবেন না। বলবেন কেন? আমি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা এই মুহূর্তে বলছি না। তবে আমি যেটা বলছি, 1971 সালের পূর্ববর্তী এই দেশ মুসলিম লীগের দ্বারা শাসিত হয়েছিল, মুসলিম লীগের দ্বারা শোষিত হয়েছিল। এদেশের মানুষ মুসলিম লীগের দ্বারা বঞ্চিত হয়েছিল। 1971-এর পরে মুসলিম লীগের প্রাসঙ্গিকতা বাংলাদেশে আর অবশিষ্ট থাকে না। 1971 পূর্ববর্তী সময়ে মুসলিম লীগ যা করেছিল, 2024 সালের 5ই আগস্টের পূর্ববর্তী সময়ে আওয়ামী লীগ তাই করেছে। কাজেই বাংলাদেশের মানুষ যেমন মুসলিম লীগের রাজনীতি আর করে নাই, এদেশের মানুষ আর আওয়ামী লীগের রাজনীতি করবে না। রাজনীতি মানুষকে হত্যার রাজনীতি, রাজনীতি লুটপাট আর দুর্নীতির রাজনীতি, রাজনীতি সাম্প্রদায়িক উস্কানি দিয়ে সাম্প্রদায়িক সংঘাত তৈরি করবার রাজনীতি, রাজনীতি গুম আর খুনের রাজনীতি, রাজনীতি আমার টাকলা টাকলা যুবক সন্তানদেরকে মায়ের বুক থেকে কেড়ে নিয়ে গুমের রাজত্ব কায়েম করবার রাজনীতি। এই রাজনীতি আর বাংলাদেশের মানুষ, বাংলাদেশে আর এই রাজনীতি করা যাবে না। শেখ হাসিনাকে বলতে চাই, পালিয়ে গেছেন ছাত্র, বাংলাদেশের 1 ইঞ্চি মাটি, বাংলাদেশের 1 ইঞ্চি জলপথ, নৌপথ এবং সড়ক পথ পালিয়ে যাওয়ার জন্য এদেশের মাটি আপনাকে সহযোগিতা করে না। আপনি এই দেশের মাটির সঙ্গে গাদ্দারি করেছেন। আপনার রাজনীতি ছিল বাংলাদেশের মানুষ থেকে প্রতিশোধের রাজনীতি। আপনার বাবা 1972 সাল থেকে 75 সাল পর্যন্ত বাকশালী রাজনীতির কারণে 30 লক্ষ মায়ের বুক খালি করার কারণে শেখ মুজিবের নেতৃত্বাধীন শেখ মুজিবুর রহমানের কায়েমকৃত বাকশালকে এদেশের মানুষ উপড়ে ফেলেছিল। 30,000 মায়ের বুক খালি করে শেখ মুজিবুর রহমান সাহেব তিনি তার একক আধিপত্য বিস্তার করার চেষ্টা করেছিলেন। 15ই আগস্টের মাধ্যমে শেখ মুজিবুর রহমান সাহেব সপরিবারে নিহত হয়েছেন। সেই ঘটনা নিয়ে আমি আমার কোনো মন্তব্য করতে চাই না, কিন্তু বলতে চাই 15ই আগস্টের ঘটনার মূল্যায়ন করতে হবে। তার আগে সিরাজ শিকদার সহ বাংলার মাটিতে হত্যাকাণ্ডের শিকার 30,000 যুবকের হিসাব দিতে হবে। তার আগে হাজার
সময়ে বিনা বিচারে যাদেরকে কারারুদ্ধ করে নির্যাতন করা হয়েছিল সেই হিসাব কষতে হবে। সেই হিসাব না কষে শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন যে দেশের মানুষ তার বাবাকে খুন করেছে তিনি সেই দেশের মানুষ কাছ থেকে প্রতিশোধ নিয়ে ছাড়বেন। সেটা তার ৭৫ সালের ঘোষণা ছিল। শেখ হাসিনা ৫০ বছর রাজনীতি করেছেন, ৭৫ সাল থেকে ২০২৪ সাল। ২৪ সালে এসে আজ কথা বলতে দ্বিধা নেই। শেখ হাসিনার ৫০ বছরের রাজনীতি ছিল বাংলাদেশের মানুষের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণের রাজনীতি। শেখ হাসিনার ৫০ বছরের রাজনীতি ছিল বাংলাদেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করবার রাজনীতি। শেখ হাসিনার ৫০ বছরের রাজনীতি ছিল বাংলাদেশের মানুষের মধ্যে একটি এমন বিভক্তি তৈরি করতে এই জাতি যেন আর কোনোদিন ঐক্যবদ্ধ হতে না পারে। কিন্তু আজ বাংলাদেশের আবার বৃদ্ধগণিতে কাতারে দাঁড়িয়ে গেছে। স্কুল থেকে আমার ছেলে মেয়েরা নেমে এসেছে, কলেজ থেকে আমার সন্তানেরা রাজপথে নেমেছে, মাদ্রাসা থেকে আমার সন্তানেরা হাতে হাত ধরে রাজপথে দাঁড়িয়ে গেছে। সকল ভার্সিটি, পাবলিক ভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি থেকে সকল ভেদাভেদ ভুলে গিয়ে, গরিব এবং ধনীর সমস্ত পার্থক্য ভুলে গিয়ে, মাদ্রাসা এবং স্কুল কলেজের ভেদাভেদ ভুলে গিয়ে, হিন্দু বৌদ্ধ মুসলমান ধর্মীয় পার্থক্য ভুলে গিয়ে মানুষ হিসেবে তারা মানুষের হাতে হাত ধরে অন্যায় এবং জুলুমের বিরুদ্ধে টেকনাফ থেকে তেতুলিয়া তারা দুর্বার প্রতিরোধ আন্দোলন গড়ে তুলেছিল। এই ঐক্যই হলো বাংলাদেশের শক্তি। এই ঐক্যই হলো বাংলাদেশের শক্তি। শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রাজনীতি ছিল এদেশের এই মানুষের মধ্যে যেন কোনোদিন ঐক্য প্রতিষ্ঠিত হতে না পারে। আজও বাংলাদেশে শেখ হাসিনার দোসররা আছে, আজও আছে সুশীল নামীয় কিছু কুশীল, তারা এখন মায়া কান্না কাঁদে। খবরদার, হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, ৫ই আগস্টের স্বাধীনতা সংগ্রামের বিরুদ্ধে, গণঅভ্যুত্থানের চেতনার বিরুদ্ধে যারা কথা বলবে পেটে চামড়া থাকবে না। ৫ই আগস্টের অর্জন করবে সেদিন জুলুম মুক্ত, অবিচার মুক্ত, ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ গঠিত হবে। সকল রাজনৈতিক সংগঠন আসুন, শুধুমাত্র নিজেদের আখের গোছানোর কেউ চিন্তা করবেন না। দেশের এই চলমান দুর্বলতার সুযোগ নিয়ে কেউ বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলবার চেষ্টা করবেন না। বাংলাদেশের বৃহত্তর বিরোধী দল বিএনপি, জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম, নিজামী ইসলাম পার্টি, এলডিপি, অন্যান্য যতগুলো দল, রাজনৈতিক দল আছে, আসুন আমরা সকলে হাতে হাত রাখি। বাংলাদেশের মানুষ আজকে একটি অর্থনৈতিক মহা সংকটের মুখোমুখি পতিত এবং তার দোসররা বাংলাদেশটাকে খোকলা করে রেখে গিয়েছে। হাজার হাজার কোটি টাকা উন্নয়নের নামে পাচার করেছে। শেখ হাসিনার একার পাচারকৃত টাকা আর তার পরিবারের পাচারকৃত টাকা দিয়ে এই বাংলাদেশে হাজারো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব। তাই আজকে আমি অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানাতে চাই, বিগত ফ্যাসিবাদী সরকারের পাচারকৃত সকল সম্পদ বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। শেখ হাসিনা নরেন্দ্র মোদীর ঘরে বসে আমার বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে, এদেশের ধর্মীয় সম্প্রীতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাকে দ্রুত, অতি দ্রুত সময়ের মধ্যে বিচারের মাধ্যমে, আদালতের প্রক্রিয়ার মাধ্যমে, প্রয়োজনে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি করার মাধ্যমে হাজারো মায়ের সন্তানের হত্যাকারী শেখ হাসিনাকে ধরে বাংলাদেশের বিচার কার্যকর করতে হবে। 2013 সালে
2013 সালের 17 শহীদের বিচার করতে হবে। ভারতকে বলবো, প্রতিবেশী আছেন, প্রতিবেশী থাকবেন, আমাদেরকে শোষণ করার চেষ্টা করবেন না, ওই চিন্তাও করবেন না। 18 কোটি শাহজালালের সন্তানদেরকে দাবায় রাখতে পারবেন না। পানির পানি দিয়ে আমাদেরকে ভাসিয়ে মারার চেষ্টা করেছিলেন, কি পেয়েছেন? এদেশের মানুষকে এই বন্যার পানি দুর্যোগ আরো বেশি ঐক্যবদ্ধ করেছে। কাজেই সকল আন্তর্জাতিক শক্তিগুলোকে বলি, বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে এদেশের মানুষের ধর্মীয় চিন্তা চেতনা, ধর্মীয় সম্প্রীতির আদর্শের মধ্যে নতুন করে কেউ পাকড়া বাঁধানোর চেষ্টা করবেন না। মাধবপুরের সর্বস্তরের জনতা এবং আজকের এই উপস্থিতির প্রতি আমার আখেরি পয়গাম, আমরা বিশ্বাস করি চূড়ান্ত ভাবে যদি প্রতিটি মানুষের সকল অধিকার করতে হয়, তার জন্য একটাই রাস্তা, একটাই পথ, সেই পথ হলো সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রদত্ত রাজনৈতিক ব্যবস্থা, খেলাফত ব্যবস্থা বাস্তবায়ন করতে হবে। আসুন, বাংলাদেশ খেলাফত মজলিস আহ্বান করছে আপনাদেরকে, খেলাফত মজলিসের পতাকা দলে সামিল হয়ে খেলাফত মজলিসে যোগদান করে বাংলাদেশের প্রতিটি অঞ্চলকে, প্রতিটি উপজেলাকে, প্রতিটি ইউনিয়ন ওয়ার্ড, প্রতিটি মসজিদ ভিত্তিক সমাজকে খেলাফতের সংগ্রামী হিসেবে আপনারা গড়ে তুলুন। ইনশাআল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিস সর্বদা অন্য সকল ইসলামপন্থীদেরকে নিয়ে আগামীর বাংলাদেশকে ইসলামী সমাজ ব্যবস্থা করে তুলবে ইনশাআল্লাহ। প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আপনারা যদি জেগে থাকেন, এদেশের মানুষের ভাগ্য নিয়ে আর কেউ ছিনিমিনি খেলবার সাহস পাবেন ইনশাআল্লাহ। সকলকে সেই সোনালী দিনের আমি আগাম পেগাম দিয়ে বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।